Hello learners, welcome to the online class of Kumarkhali Government College. Dear students, I think and hope that you are safe, well and with your studies as well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা আমাদের ক্লাসে টেক্সট বুক নিয়ে কাজ করব। আমরা কাজ করব কোশ্চেন আনসার করার পদ্ধতি নিয়ে, আনসারিং কোশ্চেন্স। আমরা কাজ করব কিছুটা বেসিক গ্রামার নিয়ে। প্রথমেই আমরা যে টেক্সটটা পড়ছিলাম ইউনিট 1 লেসন 1-এর দ্য আনফরগেটেবল হিস্ট্রি, ওখানে যতদূর গিয়েছিলাম তারপরে এরকম হচ্ছে যে বঙ্গবন্ধু এই সমস্ত সভা অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার পরে উনি জনগণকে বলছেন 7ই মার্চে 1971 সালে যে ভাইরা আমার, পরবর্তীতে আবার বলছেন যে 25 তারিখে অ্যাসেম্বলি ডেকেছে, কাদের সাথে অ্যাসেম্বলিতে বসবো? আমি আমার ভাইয়ের, আমার দেশের জনগণের রক্তের উপর পাড়া দিয়ে বা রক্ত মারিয়ে আমি বসতে পারি না। তো উনি বলছেন আমরা বসতে পারি কি না পারি ভেবে দেখব, যদি আগে সবার আগে মার্শাল ল উইথড্র করা হয়, সামরিক আইন তুলে নেওয়া হয়। উনি বলছেন যারা সৈন্য এখানে পাকিস্তান থেকে এসছে সবাইকে সরিয়ে নিতে হবে, তাদেরকে ব্যারাকে চলে যেতে হবে। তাদেরকে বলছে তোমরা আমার ভাই, তোমাদের আমি কিছু বলবো না। উনি সমস্ত মানুষকে এক হতে বলছেন, সংগঠিত হতে বলছেন, এবং উনি বলছেন যে তারা যদি আমাদের উপরে গুলি চালায়, আমাদের বুকের উপরে গুলি চালায়, আমাদের কথা না শোনে, তাহলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে নেমে আসতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। উনি বলছেন শত্রু প্রবেশ করেছে তাদেরকে মোকাবেলা করতে হবে। উনি বলছেন যে ধর্মঘট চলবে, ব্যাংক, বিমা, কোর্ট কাচারি সমস্ত কিছু বন্ধ থাকবে, শুধুমাত্র শ্রমজীবী মানুষের জন্যে ভ্যান, ঠেলাগাড়ি, রিক্সা, লঞ্চ, ট্রেন চলবে। মানুষ 28 তারিখে বেতন নিয়ে আসবে, যদি বেতন না দেয় তাহলে অসহযোগিতা চলবে। উনি বলছেন যে রেডিও টেলিভিশনে যদি বাঙালিদের কথা না শোনা হয় তাহলে কেউ যাবেন না। এইভাবে উনি সবাইকে সংগঠিত হওয়ার এক পর্যায়ে বলছেন যে আমি যদি হুকুম দিতে নাও পারি, ওনার ভাষায় বলছে আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করো, দুর্গ গড়ে তোলো ঘরে ঘরে। সমস্ত ওয়ার্ড, ইউনিয়নে, সমস্ত জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে কমিটি তৈরি করে, এবং এইটাতেই উনি পরিষ্কারভাবে স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এরপরে তিনি বলেছিলেন যে এই 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। উনি বলেছেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেখবো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি আরও দেবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো এই যে মহাকাব্য, রাজনৈতিক মহাকাব্য সৃষ্টি হয়েছিল ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঢাকাতে, বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ দিদেন দ্য ইস্ট পাকিস্তান সেই সময়কার। তো উনি এই যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এইটাই আমাদের আনফরগেটেবল হিস্ট্রি। তো এইখানে আমরা যে ভোকাবুলারি বা ওয়ার্ডগুলো তোমাদের আগে নোট করে আলোচনার ভিতরে নিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম তারপরে যদি আমি আসি, তোমরা শোনো, এগুলো আসতে পারে, তোমরা লক্ষ্য করো, তোমরা হয়তো দেখেছো। তারপরেও আমরা কনফারেন্স পর্যন্ত বলার পরে আসছে স্পিল, স্পিল ঝরানো, SPILL, ওয়েডিং মারিয়ে যাওয়া, মারানো, উইথড্র তুলে বা উঠিয়ে নেওয়া, ব্যারাক সেনা ছাউনি, ইনভেস্টিগেট তদন্ত করা, হার্ডশিপ কষ্টকর পরিস্থিতি, দুর্ভোগ, এক্সেম্পট রেহাই দেয়া, কনভার্ট পরিবর্তন করা, কনফ্রন্ট মুখোমুখি হওয়া বা করা, স্টার্ভ ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া, সাপ্রেস দমন বা নিগৃহীত করা, মার্টার শহীদ, পার্টিসিপেট অংশ নেয়া। আর এই শব্দগুলো তোমরা লক্ষ্য করবে যে এই টেক্সটে আছে, এইগুলো নিশ্চয়ই তোমাদের অনেকের জানাও আছে। ডিরেক্টিভ সাধারণ বা বিস্তারিত নির্দেশনা, এনার্কি অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ইত্যাদি, এক্সটারমিনেট শেষ করা, সম্পূর্ণ ধ্বংস করা, রেভলিউশনারি বৈপ্লবিক, পজিশন অধিকার দখল, গ্রেস দয়া, লিবারেট মুক্ত করা, স্ট্রাগল
সংগ্রাম, লড়াই, ফ্রিডম, স্বাধীনতা। তো আমরা এই টেক্সটটা মনে রাখবো। এখন আমরা কোশ্চেন নিয়ে কথা বলবো। আর টেক্সটটা ধরে ধরে ওর ভেতরেও আমরা একটা কাজ করতে পারি যে এখানে এই সেন্টেন্সটা গ্রামারের কোনো স্ট্রাকচারের দরকার নেই, আমরা জেনারেল স্ট্রাকচার জেনে নেই। জেনারেল স্ট্রাকচার জানলে পরেই আমরা টেক্সটে হোক, কোশ্চেন পেপারে হোক, কোথায় কোন স্ট্রাকচারে আছে আমরা বুঝতে পারবো, উত্তর করতে পারবো। আমরা টেক্সটটা মনে রাখার চেষ্টা করি, আনকমন ভোকাবুলারিগুলো আমরা মনে রাখি। তো এরপরে আমরা কাজ করি, আমরা কোশ্চেন নিয়ে কথা বলি। কোশ্চেন নিয়ে কথা বলতে গেলে আমরা গতদিন কোশ্চেন নাম্বার 2 পর্যন্ত বলেছিলাম। কোশ্চেন নাম্বার 2 ছিল ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট। আমরা ফার্স্ট পেপারের কথা বলছি। আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আসি ফার্স্ট পেপারেরই, পার্ট 1। পার্ট 1, কোশ্চেন নাম্বার 3। আমরা 2 পর্যন্ত করেছিলাম। কোশ্চেন নাম্বার 3-তে আমরা পাবো সামারি। ইটস ফর 10 মার্কস। কোশ্চেন নাম্বার 3-তে 10 মার্কস। তো এই 10 মার্কসের জন্যে যে সামারি করতে হবে, সেখানে তুমি নিশ্চয়ই একটা প্যাসেজ পাবে টেক্সটের যে কোনো ইউনিটের যে কোনো লেসনের একটা অংশ, মেক এ সামারি। তো 10 মার্কের যদি তুমি সামারি করবে, এটা কী করবে? তোমরা সেকেন্ডারি লেভেলে, মাধ্যমিক পর্যায়ে বা তারও নিচে থেকে সামারি করে আসছো, বাংলায়ও সারমর্ম সারাংশ লিখে আসছো। কিন্তু অনেকে আমি অবাক হয়ে দেখেছি, বলেছে স্টুডেন্টরা করছে যে এইখান থেকে কিছুটা লেখো, ভাগ করে নিয়ে এখান থেকে কিছুটা তুলে দাও, হ্যাঁ এই 3টে মিলে লেখো, কিছু মার্কস পাওয়া যাবে, এটা হচ্ছে সামারি। সামারি এরকম না। তবে হ্যাঁ, ওই এক্সামিনার বিভ্রান্ত হয়ে যদি কিছু দেন যে না কিছু তো লিখেছে, বিভ্রান্ত বা দয়া, সেইটাতে তুমি কেন যাবে? সামারি কি তোমাকে আগে জানতে হবে অ্যাট দিস ভেরি বিগিনিং। এই শুরুতে, এই অবসরে বলি যে ছোটোবেলা থেকে নিশ্চয়ই তোমরা অনেকে জানো, তোমরা অনেক জায়গায় দেখেছো, সামারি হচ্ছে ওই জিনিস যেটা হলো একটা অনেক বড় অংশকে ছোট করে তোমার নিজের মতন করে বলা। যেমন তুমি টেলিভিশনে একটা নাটক দেখলে, টেলিভিশনে যে নাটকটা দেখছো সেটা ধরে নিচ্ছে তুমি 1 ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে দেখলে। এখন তোমার বন্ধু, ভাই বা অন্য কেউ যেটা দেখতে পারেনি যে কোনো কারণে, সে তোমাকে যদি জিজ্ঞেস করে নাটকটা কেমন ছিল, কী বিষয়ে ছিল, ওখানে 45 মিনিট ধরে যা হয়েছে তাকে তুমি বলবে, বা 50 মিনিট ধরে যা হয়েছে তাকে তুমি বলবে, 1 ঘন্টা ধরে যা তা বলবে না। তুমি তোমার মতন করে বলবে যে হ্যাঁ ঘটনাটা এই বিষয়ে ছিল, এই হলো, তারপরে এই কথা বললো এবং শেষে এসে বলতে চেয়েছে যে এটা এইরকম একটা মেসেজ গেছে, একটা কথা বলার জন্যে এখানে করেছে। তাহলে ওইখানে যা যা বলা আছে ওই সম্পূর্ণ অংশকে তোমার ভাষায় করবে। আর একটা কথা ইম্পর্টেন্টলি, যে এইখানে যতটা সেন্টেন্স থাকবে, তার 1/3 ভিতরে উত্তর করাটাই ভালো। খুব ছোট না, আর ওর থেকে বড় করাও ঠিক না। অনেকে অনেক বড় বড় করে লেখে, অনেকে খুব ছোটো লেখে, তা না। হ্যাঁ, এই কথাটার যা যা আছে সব তোমার নিজের ভাষা পুরোটা লিখতে পারলে ভালো, কিন্তু এইখানকার শব্দ কিছু যদি আসতেই পারে, নাম, ঘটনা, কাজ, এগুলো আসতে পারে, কিন্তু সেন্টেন্সগুলো যত তোমার নিজের হবে তত এক্সামিনার তোমাকে ইভ্যালুয়েট করবেন। যত সরাসরি হবে তত তুমি মার্কস কম পাবে। ইটস এ প্র্যাকটিস, তোমরা আস্তে আস্তে করবে, আমাদের সাথে যোগাযোগ করবে, তোমরা দেখানোর চেষ্টা করবে। এখন যেভাবে সম্ভব সেভাবে তোমরা চেষ্টা করলে আমরা বলবো যে কতটা হলো, কি হলো ইত্যাদি, তখন তোমরা সাকসেসফুল হবে। তাহলে কি হলো, সামারি 3 ভাগের 1 ভাগে
সম্পূর্ণ ব্যাপারটাকে ছোট করে তোমার ভাষায় বলাটাই সবচেয়ে বেস্ট সামারি। যদি কোনো শব্দ অত্যাবশ্যকীয় হয়, এসেনশিয়াল হয়, তুমি সেগুলো তো ব্যবহার করবেই, কিন্তু সরাসরি তুলে দিলেই হয় না। অনেক সময় কনজাংশন নিজে দিতে হয়, অনেক সময় কথার খেই ধরার জন্য বা একটার সাথে একটা কোহেরেন্স আনার জন্য তোমাকে তোমার নিজের কথা বলতেই হয়। এই সব মিলেই সুন্দর সামারি হয়। তো এই সামারি নিয়ে কথা বললাম। এখানে তুমি 10 মার্কের জন্য উত্তর করবে। 10 আউট অফ 10 খুব রেয়ার, পায় না তা না, পাই দু একজন, 7, 8ও পাই, এগুলো ভালো মার্কস। আর যদি তুমি যা তা তুলে দিয়ে আসো, একদম কিছু দেবে না, সে খুব বিরক্ত হলে দেবে না, 2, 3 এরকম, তো এরকম মার্কের জন্য এক্সপেক্ট করে তো কোনো লাভ নেই। এখন মার্কস বেশি পাওয়া সম্ভব গ্রেডিং সিস্টেমে। তুমি এখানে মার্কস 5+, 6, 7, 8, 9 এইদিকে যেতে গেলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। মনে রাখবে এখানেও 10 মার্কস আছে। তো ফেলে রেখে আমি যেদিন ইচ্ছে সেদিন বা পরীক্ষার হলে যে করলাম আর মার্কস পেয়ে গেলাম, এরকম ভাবা মোটেও ঠিক হবে না। তা আমাদের আজকে কোশ্চেন আনসারে কোশ্চেন নাম্বার 3 পার্ট 1-এর আমরা আলোচনা করলাম সামারি। এরপরে বেসিক গ্রামার, যেটা তোমরা ছোটোবেলা থেকে এইভাবে বললেই ভালো হয় যে সেকেন্ডারি বা মাধ্যমিক পর্যায়ে বা ওই লেভেলে করেছো, তার আগে ওই যে প্রাইমারির পর থেকেই করছো। তা আমরা এর আগে কাজ করেছি। আমি পার্টস অফ স্পিচ নিয়ে, কেস নিয়ে কাজ করার পরে টেন্সের দুটো অংশ আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের দুটো অংশ ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস নিয়ে বলেছিলাম। ওই তিনটেরই আরও দুটো অংশ থাকে, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ওই দুটো নিয়ে আমরা এখন কাজ করব, বেসিক গ্রামার নিয়ে। বেসিক গ্রামার এইটাই মূলত আমি প্রতি বছরই চেক করার জন্যে ক্লাসে সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে যে কার কি অবস্থা, কে কতটুকু মনে রাখতে পারছে, অ্যাপ্লাই করতে পারছে। এই জন্যে তো এবারও আমি এইভাবে শুরু করেছি। তা আমরা আগের দিন টেন্সের ইনডেফিনিট 3টে, সাধারণ, বর্তমান, অতীত, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের আমরা বর্ণনা দিয়েছি, আমরা এক্সাম্পল দিয়েছি, আমরা কাজ করেছি। আমি বলেছি তোমাদেরকে কন্টিনিউয়াসের কথা বলেছি, 3টে, বর্তমান চলমান, অতীত চলমান, ভবিষ্যৎ চলমান। ওখানে কি ছিল? ইনডেফিনিটে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অক্সিলারি অথবা মেইন ভার্ব। আই এম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, হি গোজ দিয়ার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্যই অবশ্য গোজ হলো। আই ওয়েন্ট দেয়ার, শি কেম হিয়ার, পাস্ট ইনডেফিনিট ছিল। ফিউচার ইনডেফিনিট ছিল আই উইল গো, হি উইল কাম, উইল প্লাস দ্য প্রিন্সিপাল ভার্ব। আর কন্টিনিউয়াস ছিল আই অ্যাম গোয়িং, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি। দে আর লিসেনিং, তারা শুনছে। পাস্টে অবশ্যই ওয়াজ ওয়ারের সঙ্গে ছিল। আই ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস, দে ওয়ার লিসেনিং টু মি। এবং ফিউচারে অবশ্যই উইল বি এর সঙ্গে মূল ভাব, তার সঙ্গে আইএনজি। আই উইল বি গোয়িং দেয়ার, হু উইল বি ডুইং দিস, এইগুলো ছিল। এখন পারফেক্ট, পারফেক্ট 3টেতেই আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে। মাইন্ড ইট, এটা একটু ভালো করে শোনো, মাইনরিটলি তোমরা শোনার চেষ্টা করো। দেখো, পারফেক্টের বাংলা হচ্ছে যথার্থ, একেবারে সঠিক। যেমন ধরো এই দেয়ালটা রং করতে হবে, এই দেয়ালটা রং করতে হবে, যারা রং করতে আসছে বা আমি পছন্দ করছি, তখন এর থেকে একটু গাঢ় বা ডিপ বা এর থেকে একটু লাইট বা হালকা আমি নেব না, এরকম হলেই আমার পছন্দ। এটাকে বলা হয় পারফেক্ট কালার, তখন আমার পছন্দ অনুযায়ী। এই পারফেকশন, এই যথার্থতা, আমার এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের এই টেন্স নিয়ে আমরা কি ভাবতে পারি? তো প্রেজেন্টে আমার এরকম ভাবতে হবে যে কোনো কাজ, মন দিয়ে শোনো, কোনো কাজ বর্তমান সময়ে হয়ে গেছে। দেখো, বলতে গেলে 6 একারে 6 এটা আসছে, বর্তমান সময়ে হয়ে গেছে,
বই অনেকভাবে অনেক জায়গায় পড়েছে যে রেজাল্ট এখনও বাকি আছে। হ্যাঁ, হয়ে গেছে। ল দিয়ে কখনো হয়ে গেল এরকম না। মজার ব্যাপার দেখো, আমি যদি 3 দিন সময়কেও বর্তমান সময় ধরি তাহলে পারফেক্ট হতে পারে। হি হ্যাজ গন দেয়ার 3 days ago, 3 দিন আগে সে সেখানে গেছে, তার মানে এরপরে আরও কথা আমার আছে। কিন্তু আমি ওই গতকালকের কথাও বলে দিতে পারি যে গেল, সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। কী হয়ে যায়? পাস্ট ইনডিফিনিট। এইখানে তোমার বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সময় কম বেশি যাই হোক। শি ওয়েন্ট ইয়েস্টারডে, এইখানে কিন্তু বুঝতে চেষ্টা করবো যে হয়ে গেল অল্প সময় আগে হলেও সেটা পাস্ট ইনডিফিনিট, বেশি সময় হোক আর অল্প সময় হয়ে গেছে বা কাজটা সম্পন্ন হয়েছে এমন বোঝালে তখন আমরা ওইটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং ওই রকম হলে তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে কী দাঁড়াচ্ছে, স্ট্রাকচারটা কী হচ্ছে, আমরা যখন বুঝছি যে কোনো কাজ হয়েছে যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্সের কোনো সেকশনে নিতে পারছি না, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, প্লাস মূল ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন I have done this, he has come here, they have taken it, এই সমস্ত কিছু আমাদের হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তারপরে যদি আমরা আসি এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমরা আসি তাহলে হয় কি, এটির সাথে এটার সংজ্ঞা আগে যেমন ইনডেফিনিট এবং কন্টিনিউয়াসে সরাসরি মিলেছিল সেরকমভাবে মিলবে না। তোমরা লক্ষ্য করো, তোমরা যদি মাইনরিটলি বুঝতে চেষ্টা করো, সেটা হলো পাস্ট টেন্সে দুটো কাজ থাকবে। ধরে নিতে হবে দুটো কাজ আছে, একটা কাজ আগে একটা কাজ পরে। যে কাজটা আগে হয়েছে সেটা আগে থাকুক বা পরে থাকুক, দুই জায়গায় থাকতে পারে, সেইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিপরীত দিকে যেটা আছে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন হি হ্যাড কাম হিয়ার, সে এখানে এসেছিল বিফোর ইউ কেম। এখানে হি হ্যাড কাম হিয়ার, সেখানে এসেছিল তোমাদের আসার আগে। আরেকটা জিনিস লক্ষ্য করবা, হ্যাড যদি সামনে আসে বিফোর মাঝখানে থাকছে। আমি পরের কাজটা মানে পরে হয়ে যাওয়া কাজটা আগে দিতে পারি। যেমন ইউ কেম, ইউ কেম, তোমরা এসেছিলে আফটার হি হ্যাড কাম। তাহলে কি হলো, পরে ঘটে যাওয়া কাজটা যদি আগে দিই তাহলে মাঝখানে থাকছে আফটার, আর তারপরে থাকছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব সবার ক্ষেত্রে। পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন হবে, যে ভবিষ্যতে দুটো কাজের ভিতরে যেটা তুলনামূলকভাবে আগে হয়ে যাবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। যেমন দ্য ওয়ার্ক, সবার সঙ্গেই উইল হ্যাভ, সব সাবজেক্টের সঙ্গে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, এখানে অবশ্য প্যাসিভ হয়ে গেল, উইল হ্যাভ বিন ডান বিফোর ইউ উইল কাম অথবা ইউ কাম। কাজ তো একা হতে পারে না, কেউ করবে, সেজন্য বিন দিয়ে আমরা প্যাসিভ করলাম। আমরা সরাসরিও দিতে পারি, সরাসরি আমরা দিতে পারি আই উইল হ্যাভ বিন, সরি ওইটার জন্য এটা বিন লিখে ফেলেছি, আই উইল হ্যাভ, এই বিনটাই হচ্ছে এখন ভার্ব হবে। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইনশাআল্লাহ
বিফোর দে কাম অথবা দে উইল কাম হিয়ার। এ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো আর একটা সেকশন থাকে, সেটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি ওইটা আজকে আলোচনায় আনবো না। আমরা আগামী দিন ইনশাল্লাহ ফিউচার, পাস্ট, প্রেজেন্ট সবগুলোরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস ডিজিজ 19, কোভিড-19 যেটা শুরু হয়েছিল সেটার কন্টিনিউশনের কারণে আমরা যে পরিবর্তিত অবস্থায় আমাদের শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় অনলাইন ক্লাস চলছে। তোমরা যুক্ত আছো, আমাদের এই সম্পৃক্তি চলবে। মাননীয় শিক্ষামন্ত্রী চলেছেন ইন্টারনেট বেসড যে এই সার্ভিসটা, এটাকে আমরা সবাই যথাযথভাবে কাজে লাগাবো। আর আমাদের সাধারণ ছুটি অতি সম্প্রতি বেড়ে, তোমরা জানো যে ডিসেম্বর 19, 2020 এই পর্যন্ত হয়েছে বর্ধিত। তো এর ভেতরেই আমাদের অনলাইন ক্লাসে শিক্ষণ আমাদের পঠন পাঠন চলবে। আমরা আমাদের শিক্ষাক্রমকে এগিয়ে নিয়ে যাব, আমরা সাকসেসফুল হব, আমরা সফল হব। তোমরা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্তি রাখবে। এই সম্পৃক্ততাই আমাদেরকে ইনশাআল্লাহ সাকসেসফুল করবে। আমরা এটাকে কাজে লাগাবো এবং আমরা সিলেবাস, কারিকুলাম সব শেষ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ and see you.